Smoking causes cancer and alcohol consumption is injurious to health. धूम्रपान कैंसर का कारण बनता है और शराब का सेवन স্বাস্থ্য के लिए हानिकारक है। ধূমপান ক্যান্সারের কারণ হয় এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নমস্কার, আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। আসল হেলথে আপনাদের সকলকে স্বাগত। আমাদের অনেক সৌভাগ্য, আজকে আমাদের সাথে আছেন ডায়েটিশিয়ান মিস পল্লবী চ্যাটার্জি। উনি আমাদেরকে ডায়েট রিলেটেড যে প্রবলেমগুলো আমাদের লাইফে আসে, মেনলি আমরা যেটা বলি যে অনেক কটা প্রবলেম যেগুলো লাইফস্টাইল ডিসঅর্ডার বলে আজকে আমরা বলে থাকি, যেমন কার্ডিও ডায়াবেটিক প্রবলেম অনেক বড় প্রবলেম। আজকের পৃথিবীতে প্রায় সুনামির মতো আসছে এবং আমাদের দেশে ইন্ডিয়াতে কোটি কোটি মানুষ মারা যাচ্ছে এই কার্ডিও ডায়াবেটিক প্রবলেমের জন্য। তো এই কার্ডিও ডায়াবেটিক প্রবলেমের সাথে আর একটা প্রবলেম খুব ওতপ্রোতভাবে যুক্ত, যেটা হচ্ছে মেটাবলিক সিনড্রোম। মানে আমরা যেই যে মানুষ অনেক বেশি ওভারওয়েট বা বিএমআই অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো বিএমআই কাকে বলে, আমরা আমাদের সাথে এই যে ডেলি যে আমাদের লাইফ, ডে টু ডে লাইফে আমাদের ডায়েটের কী রোল, এক্সারসাইজের কী রোল, আমরা ড্রাগের অনেক আগে যে দুটোকে প্লেস করতে হবে আমাদের লাইফে, সেটা হচ্ছে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। তো ওইগুলো নিয়েই আমরা আলোচনা করব। আজকে আমাদের দেশে প্রায় 20% অ্যাডাল্ট পপুলেশন দে আর সাফারিং ফ্রম ডায়াবেটিস। ফ্র্যাঙ্ক ডায়াবেটিস হতে পারে, আর্লি ডায়াবেটিস হতে পারে, প্রি ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস আমরা মোরাললেস সকলেই জানি। এবং প্রায় 30% মানুষ কার্ডিয়াক প্রবলেম, মানে হাইপার টেনশন বা হার্ট ফেলিওর বা অন্যান্য যে হার্টের প্রবলেম সেগুলোর থেকে ভুগছেন। তো যদি যোগ করি তাহলে প্রায় 50% মানুষ এগুলোর থেকে সাফার করছেন, এবং শুধুমাত্র এটা একটা না, অনেক সময় ইন কম্বিনেশনে। তো সেই জন্য পল্লবী, আমরা আজকে যেটা থ্যাংক ইউ পল্লবী, আমাদের খুব ভালো লাগছে যে তুমি আজকে তোমাকে তুমি বলছি, তুমি আমার চেয়ে অনেক জুনিয়র। হ্যাঁ, তুমি আমার চেয়ে অনেক জুনিয়র, তো তুমি বলছি। তো খুব ভালো লাগছে যে আমরা আজকে এরকম একটা আলোচনা করছি যেটা জগতের জন্য অনেক মঙ্গলের হতে পারে। কারণ আমরা সকলেই কি যেভাবে সাফার করছি, দেশে যেভাবে কার্ডিও ডায়াবেটিক প্রবলেম বাড়ছে, তো এটাতে মেনলি যে হার্ট পেশেন্ট, আমি যে হার্ট পেশেন্ট দেখি তাদের ক্ষেত্রে কিন্তু আমার খুব মনে হয়েছে যে ডায়েট হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি সবসময় কিন্তু লাইফস্টাইলের ওপরে খুব বেশি গুরুত্ব দিই এবং আমার মেন ফোকাস হচ্ছে লাইফস্টাইল। তো এই যে হার্ট পেশেন্টকে আমরা, যেমন একটা পেশেন্টের হাইপার টেনশন আছে, তো সেই হাইপার টেনশন পেশেন্টকে আমি অনেক সময় দেখেছি যে, বা একটা পেশেন্টের কিডনির প্রবলেম, অনেক সময় এগুলো কিন্তু ডায়েটের সঙ্গে অনেক কিছুভাবে রিলেটেড, অনেক বেশি তারা নুন খাচ্ছে যাই হোক। তো এই পার্টটা আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, বা আমাদের যারা দেখছেন তারা সকলে জানুন যে এই হার্টের সাথে ডায়েট কিভাবে রিলেটেড। সিডেন্টারি লাইফস্টাইলের সঙ্গে আমাদের সমস্ত নন কমিউনিকেবল ডিজিজ রিলেটেড, মানে সিডেন্টারি লাইফস্টাইল হচ্ছে মেন কজ। আমাদের এখন বেশিরভাগটাই বসে বসে কাজ, বিশেষ করে পোস্ট কোভিড বেরোনোটা অনেকটা কমে গেছে। আগে যারা অফিস যেতেন এখন ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, বা 3 দিন অফিস যেতে হয়, 3 দিন ওয়ার্ক ফ্রম হোম। আর কোভিডের পর থেকে অ্যাপ ডিপেন্ডেন্ট জীবন হয়ে গেছে মানুষের। মানে বাজার করতে যাওয়া অনেকে ভুলেই গেছেন, কারণ এখন বিগ বাস্কেট এবং বিভিন্ন ধরনের ইয়ে থ্রু দিয়ে গ্রসারি আসছে। খাবার দাবার হোম ডেলিভারি তো আগে আসতো, এখন এই ফুড অ্যাপস দিয়ে চলে আসছে। মানে খাবার কিনতে অব্দি যেতে হচ্ছে না, তো মানে বাড়িতেই লোকে থাকছে, আর সেরকম হাঁটা চলাও হচ্ছে না। আর অনেক জিম বন্ধ হয়ে গেছে বলে তাদের অভ্যেসটাও চলে গেছে, আর বেরোতেও ইচ্ছে করে, মানে আমরা শুয়ে বসে গেছি তো হাঁটও শুয়ে পড়ছে। হ্যাঁ, তো কাজেই মানে সিডেন্টারি লাইফস্টাইলটা হচ্ছে মেইন কজ। তার সঙ্গে তো ডায়েট তো সত্যিই ম্যাটার করে, আপনি যেটা বললেন। আর হ্যাঁ, আমরা সব মানে আপনি বললেন বোধহয় হাইপার টেনশন, আমার মনে হয়েছে আমরা খুব বেশি মানে নুন টুনগুলো বা স্পাইসি ফুড, ইন্ডিয়ার লোকজনদের বোধহয় স্পাইসি ফুড স্ট্রেস একটা মেজর কারণ আমাদের আজকাল এই অ্যাডভান্সড এই এত ইয়ের সঙ্গে আমাদের স্ট্রেসটা। 21st century is called century of stress.
হ্যাঁ। স্ট্রেসের জন্য বিভিন্ন এনসিডি তো হচ্ছেই, হ্যাঁ, হ্যাঁ, আর হাইপার টেনশন যেটা বললেন, আমাদের ব্লাড প্রেশার মনিটর করতে হবে। ইয়েস। এবার যদি মানে পেশেন্ট হাইপারটেনসিভ হয় তাহলে তো 3 দিনে তো একবার করতেই হবে, আর যদি হাইপারটেনসিভ নাও হয় তাহলে 7 দিনে একবার করতেই হবে। আচ্ছা। আর তার সঙ্গে খাবারের কথা যেটা বললেন যে অ্যাডেড সল্ট একদম না, শুধু অ্যাডেড সল্টটা তো হয়তো অনেকেই জানেন, কিন্তু আমরা যে অনেক প্রিজারভেটিভ দেওয়া খাবার খাই, Yes, আমরা যখন yes. খাবার কিনছি একটা প্যাকেজড ফুড, আমরা পেছনের নিউট্রিয়েন্ট লেভেলটা চেক করি না, আমরা ইউজুয়ালি কি চেক করি, দাম এবং বেস্ট বিফোর, ওইটি আমরা জাস্ট চেক করি। তো ইনগ্রিডিয়েন্ট লেভেল চেক করতে হবে, সোডিয়াম কতটা আছে অ্যাজ পার আরডিএ, কতটা আমাদের পারমিটেড, ওইটা তো দেখতেই হবে। আর হিডেন সল্ট বিভিন্ন খাবারে থাকে, যেরকম কেচাপ আমরা খাই, সস খাই, আচার, চাটনি, তো এই সবগুলো যতটা কম খাওয়া যায়, বা যে বিভিন্ন ধরনের ওই স্যালাড ড্রেসিংস এন্ড অল, ওগুলোতে কিন্তু অ্যাডেড সল্ট থাকে, ওগুলো হিডেন সল্ট সোর্স। আজকাল যে বলছে সুইগি জোম্যাটো, আজকাল নাকি যে ফ্ল্যাট তৈরি হচ্ছে সেখানে নাকি কিচেন নেই, একটা জায়গায় লেখা আছে সুইগি অবলিক জোম্যাটো, মানে খাবার আর বাড়িতে তৈরি হয় না, বাইরের থেকে আসে। সেটাকে তুমি কিভাবে দেখছো যে খাবার আর বাড়িতে, ইয়াং জেনারেশন তো বাড়িতে আর তো খাবার তৈরি করে খাচ্ছে না, হয়তো হাজব্যান্ড ওয়াইফ ইয়াং লোক তারা অফিস করে সারাদিন, তারপরে ওখান থেকে খাবার হ্যাঁ, কিন্তু আনিয়ে বাইরের খেয়ে খাবার তো নিচ্ছে। সবসময় হেলদি না। আমরা বাড়িতে যেটা করছি, আমরা নিজেদের জন্য রান্না করছি, কাজে আমরা সেই হাইজিনিক প্রিকশনস নিয়ে কাজ করছি। মানে রান্নার জলটা আমরা ঠিক মতো নিচ্ছি, সেটা ঠিক মতো কাভার্ড হচ্ছে, ঠিক মতো রান্না হচ্ছে এবং স্টোরেজ হচ্ছে। এবার দোকানের খাবার অনেক সময় হয়তো ঠিক মতো রান্না হচ্ছে না, স্টোরেজ হচ্ছে না, হাইজিন কন্ডিশনস মেনটেন হচ্ছে না, বা হয়তো সেটা মানে বাসি খাবার দিয়ে দেওয়া হচ্ছে, অনেক ধরনের কন্টামিনেশন তো হতে তুমি পারে। বাইরের খাবারকে একদমই, আমি তো একদমই ডিসকারেজ করি যে হ্যাঁ, বাইরের খাবার হ্যাঁ, খাবেন এবার না। একদম তো না বলতে পারি না, 9 মাসে 6 মাসে একবার হতেই পারে, হ্যাঁ, কিন্তু কিন্তু নট অন আ রেগুলার রেগুলার বেসিসে এখন যেটা হ্যাঁ, লোকেরা not on a খাচ্ছে regular basis। প্যাকেজে, ওদের খাবারে আমার মনে হয় তেলের পরিমাণটা অনেক বেশি থাকে, যেটা হ্যাঁ, হার্ট ডিজিজের জন্য হ্যাঁ, আমরা যে spices লিপিড এবং সব প্রোফাইল কিছু, যেটা বলি, মানে কোলেস্টেরল অ্যান্ড ট্রাইগ্লিসারাইড, এই পার্টটাও কিন্তু হ্যাঁ। আমার মনে হয় এইসব ফুডেতে হ্যাঁ, তেল ঝাল মশলা সবকিছুই বেশি থাকে, কারণ সেটাকে সবকিছুই টেস্টি করতে হয়, tasty টেস্টি না হলে তো করতে হবে। সেটা হ্যাঁ, অ্যাকসেপ্টেবল হবে না সাধারণ মানুষের তো কাছে। আমরা ইউজুয়ালি করোনারি আর্টারি ডিজিজে আমরা এগুলোকে ডিসকারেজ করি যে হ্যাঁ, সে যে যে কোনো এই disease, ধরনের মানে যে কোনো ইয়েতেই। হ্যাঁ, মানে তেলের পার্টটা যাতে হ্যাঁ, কম হয় আর হয়, সেটা আমরা আমরা মানে বলি। তো এই ধরনের খাবারগুলো ইউজুয়ালি হার্ট পেশেন্টদের জন্য আমি তো ডিসকারেজ করি। হ্যাঁ, আর তুমি ফাইবার ফুড বা এগুলোর ব্যাপারে কি মানে খুব একটা কি বলবে, যে হার্টের পেশেন্টদের জন্য কি ফাইবারাস ফুড খুব হ্যাঁ, ফাইবার রিচ ফুড তো ডেফিনেটলি দরকার। আমরা যেরকম হোল গ্রেন সিরিয়ালে পাবো, হুইট ব্র্যান, ওটস, আটা, এই ধরনের জিনিসে, আর বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ভেরি গুড সোর্স। এবং স্প্রাউটস খুব ভালো, স্প্রাউটস আমি হ্যাঁ, বলি। তো ওইগুলো থেকে আমরা ফাইবার তো ডেফিনেটলি পেয়ে যাবো। স্যালাড যত খুশি লোকেরা হ্যাঁ, খাক বা কিছু, হ্যাঁ। ইভেন আমার মনে হয় যে যদি কেউ বাইরের খাবার আনাচ্ছেও, তার সাথে যেগুলো রেডি করে তৈরি করা যায় বাড়িতে, অন্তত একটু স্যালাড ট্যালাড তারা যোগ করে নিক, একটু স্প্রাউটস যোগ করে নিক, হ্যাঁ। তাহলে অন্তত ওই যে ব্যাড ব্যাপারটা এলো, তার সাথে গুডও কিছুটা আমি যোগ করতে হ্যাঁ, পারলাম, যার জন্য মানে অত একটা balance পরিশ্রম হয়ে করতে, গেল। ব্যালেন্স হলো কিছুটা, এরকম যদি হয়। আচ্ছা, আর একটা বলো, যে যেটা হচ্ছে যে আমরা এই যে অনেক সময় আজকাল বাজারে খুব বেশি চলছে খুব ফ্রাইড ফুড আমি দেখি। হ্যাঁ, হ্যাঁ, সেই সব ফুডগুলোও তো আমার মতে যে এগুলো খুব একটা কিছু হ্যাঁ, কারণ বাইরে অ্যালাউ, যে আমরা- আমি তো অ্যালাউই করি না হার্ট হ্যাঁ, বাইরে যে আমরা তেলে ভাজা খাই, ওই তেলটাতে মানে বারবার ফ্রাইড হচ্ছে, তো তার জন্য ওটা ট্রান্স ফ্যাট তৈরি হয়ে যায়। ট্রান্সফ্যাট তৈরি হচ্ছে, এবং সেটা কার্সিনোজেনিকও কিছু ক্ষেত্রে দেখা গেছে, মানে ক্যান্সারও করতে পারে। তো সেটা একেবারেই উচিত না। আর এই সিঙ্গারা টিঙ্গারা এগুলো তো বোধহয় ডালডা বা এসব থেকে করে, হ্যাঁ, আর বনস্পতি বা তার মধ্যে কিছু। ডিপ ফ্রাইড, এবং একদম সেটা deep মানে fried। রিফ্রাইড, কাজেই সেক্ষেত্রে মানে শুধু হার্ট ডিজিজ না, ক্যান্সারও করতে পারে, Yes, কার্সিনোজেন yes, yes, ইয়ে হয়, yes, ট্রান্সফ্যাট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে ডায়াবেটিস পেশেন্টদেরকে আমরা দেখছি, মেনলি ডায়াবেটিস আমাদের যেটা হচ্ছে ইন্ডিয়ান ডায়েটে তো খুব কার্বোহাইড্রেট রিচ ডায়েট, তো এটাকে ডায়াবেটিক পেশেন্টদেরকে আমরা কিছুটা কার্বোহাইড্রেট পোর্শনটা একটু কাট করতে পারলে বলি, তো তোমরা কিভাবে এটাকে সাজেস্ট করছো যে কিভাবে মানে আমাদের যেটা কার্বোহাইড্রেটটা? ইন্ডিয়ান থালি যেটা আমরা খাই, সেটাকেই মডিফাই করা, মানে আচ্ছা। ডায়াবেটিক ডায়েট বলে অ্যাজ সাচ কিছু নেই। মানে এটা তো একটা মানে লাইফস্টাইল ডিসঅর্ডার, এটা নিয়ে পেশেন্টকে মোটামুটি সারা জীবন চলতে হবে। তো আমরা বলি যে কার্বোহাইড্রেট খেতে হবে, তাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, মানে হোল গ্রেন সিরিয়ালস, ওটস, আটা, এই ধরনের জিনিস, মানে রিফাইন্ড ময়দা, সুজি, এগুলো একটু কম। 50 to 55%, মানে আমরা এমনিতে বলি 50 to 55% কার্বোহাইড্রেট, কিন্তু এমনি ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বলবো যে একটা 9 ইঞ্চ প্লেটকে যদি আমরা মানে হাফ করি, তার হাফ থাকবে হচ্ছে
মানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, আচ্ছা, সিজনাল মানে- ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। মানে হাফ পোর্শন হচ্ছে ফ্রুটস এন্ড হ্যাঁ, ভেজিটেবলস। সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ফাইবারটা তার হয়ে গেল। আর আরেকটা হাফের দুটো হাফ আমরা করব, মানে 1/4 যাবে লিন প্রোটিন, আচ্ছা। মানে ফিশ, চিকেন এবং এগ হোয়াইট, মানে আচ্ছা, এগ হোয়াইট অনলি, নট ইয়োক। আচ্ছা, আচ্ছা। আর আরেকটা 1/4 যাবে হচ্ছে ওই রাইস, মানে হোল গ্রেন সিরিয়ালস বা রাইস যদি খেতে চাই, কার্বোহাইড্রেট পার্টটা। মানে রাইসই হোক, ব্রেডই হোক বা যাই হোক, হ্যাঁ, মানে সেটা আমরা মডিফাই করলাম আর কি। আর তার মানে অনেকের প্রশ্ন টোটাল ব্যাপারটা থাকে, হচ্ছে একটা 9 ইঞ্চ থালি, তার হাফটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড স্যালাড, যেটা আমরা এইমাত্র ফ্রুটস বলছিলাম, ভেজিটেবলস সেটাই, স্যালাড এই সমস্ত। আর তবে হ্যাঁ, যেগুলো অ্যালাউড মানে লো গ্লাইসেমিক ইনডেক্স, লো গ্লাইসেমিক লোড, সেই ধরনের ফ্রুটস এন্ড ভেজিটেবলস। আমি সবসময় বলি লো ফ্যাট হাই ফাইবার ভেজিটেরিয়ান ডায়েট যদি বেশি ভালো হয় তাহলে ভালো। আর তুমি বলছো তার সাথে ডায়াবেটিক পেশেন্ট বা এদের জন্য প্রোটিন পার্টটাও যেন লিন ফ্যাটটা, লিন প্রোটিন, লিন ফিশ, প্রোটিনটা চিকেন, এগ যাতে হোয়াইট এই ইয়েতে ধরনের, সেটা যাতে বা ডাল, বেশি থাকে। সয়াবিন সেগুলো তারা খেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকের দিনে আমি যেটা খুব ফিল করছি যে এই যে বাচ্চাদের মধ্যে খুব একটা ওবেসিটি দেখছি, এবং আমাদের দেশে আজকে চাইল্ডহুড ওবেসিটি প্রায় 40%। এবং এই যে চাইল্ডহুড ওবেসিটি, এটা হয়তো আমরা আজকে দেখতে পাচ্ছি না, তাকে ভাবছি বাচ্চা। ইভেন আমাদের আবার একটা খুব রং কনসেপ্ট আছে, সেটা হচ্ছে একটু নাদুস নদুস বাচ্চা হলে সবাই হ্যাঁ, খুব সে বেশি healthy পছন্দ হবে, করে, হ্যাঁ। মানে তাকে হেলদি বলে বলা হয়। আমার অ্যাকচুয়ালি ছোট ছেলে, সে রোগা পাতলা বলে লোকেরা বলে, মানে লোকেরা বলে এই ডাক্তারের ছেলে, হ্যাঁ, বা অনেকে ভাবে হয়তো খেতে খেতেও পায় না, হ্যাঁ। এরকম একটা মানে ব্যাপার আর কি। মানে কেউ যদি মোটা সোটা হয় তাকে মানে বলে যে বেশ ভালো খেতে পায় বাচ্চাটা, তার মানে খানে পিনেওয়ালা ফ্যামিলির বাচ্চা, এরকম। তো অ্যাকচুয়ালি দ্যাট ইজ এ রং কনসেপ্ট। আমি অনেক বাচ্চার ওয়েট হয়তো দেখছি যে সে এই বয়সে, তার হয়তো 10 বছর বয়স, তার যা বিএমআই হওয়া উচিত ছিল, তার যা হাইট ওয়েট অনুযায়ী থাকা উচিত, তার চেয়ে হয়তো 20 কেজি, 30 কেজি, 40 কেজি বেশি। 40% চাইল্ডহুড ওবেসিটি ইন ইন্ডিয়া। এবং তো আমরা সকলেই জানি চাইল্ডহুড ওবেসিটি মানে হচ্ছে আগামী দিনে তার আইদার ডায়াবেটিস বা থাইরয়েডের প্রবলেম, হার্ট ডিজিজ অ্যান্ড ক্যান্সার, এই পর্যন্ত সে গড়াবে ব্যাপারটা। তো এটা মা বাবারাও বোঝে না, আমরাও সমাজে খুব অন্যভাবে চলি। আর অ্যাডভার্টাইজমেন্ট সংস্থাগুলো তো তারা তো অ্যাকচুয়ালি কোনো আমাদেরকে প্রপার কিছু দেয় না, ইমপ্রপার যা কিছু তাদের প্রোডাক্ট বিক্রি হওয়া নিয়ে কথা। তো আমরা কিন্তু ওই টেম্পটেটেড হয়ে যাই ওদের ওই অ্যাডভার্টাইজগুলো আর কিছু। আজকের দিনে একটা বাচ্চাকে কুরকুরে চিপস দিলে ওরা সবচেয়ে আগে ওটা নেয় এবং খায়। তো এটা নিয়ে তুমি কি বলবে, এই যে বাচ্চাদের প্যাটার্ন বা কিছু, এটা কি? চাইল্ড ওবেসিটি যে এত হ্যাঁ বাড়ছে সেটা, এইটা নিয়ে। চাইল্ড ওবেসিটি তো একটা মেজর প্রবলেম, এবং একজন যে মানে বাচ্চা যে ওবিস, সে বড় হয়ে ওবিস অ্যাডাল্ট হবে, এবং তার পরবর্তী জেনারেশনের ওবিস হওয়ার প্রবণতা থাকবে, এবং ইট উইল কন্টিনিউ, ভিশিয়াস সাইকেল এটা একটা। আচ্ছা, তো এতে কি আমাদের মা বাবাদের রোল বা আমাদের অ্যাডাল্ট লোকজন, কারণ ওরা তো বাচ্চা, ওরা তো এত বোঝে না। মা বাবাদের এডুকেট করা। আপনি একটু আগে যেটা বলছিলেন যে মানে ম্যালনিউট্রিশনের কথা, ম্যালনিউট্রিশন মানে আগে ভাবতো সবাই যে মানে রোগা বাচ্চা মানেই ম্যালনারিশ, কিন্তু তা না। আচ্ছা, ম্যালনিউট্রিশন দু ধরনের, ওভার নিউট্রিশন অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডার নিউট্রিশন। ইয়েস। কাজে ওবেসিটিটাও হচ্ছে ম্যালনিউট্রিশন, এবং সেটাকে একদম বাচ্চা থেকে সেটা টেক কেয়ার না করলে পরবর্তীকালে অনেক মানে হেলথ কনসিকুয়েন্সেস ফেস করতে হয় বাচ্চাটাকে। তো আর এটার তো অনেক ব্যাড হেলথ কনসিকুয়েন্সেস আছে, যেরকম বাচ্চার ডায়াবেটিস হতে পারে, বাচ্চা যদি ফিমেল চাইল্ড হয় পিসিওএস হতে পারে। আচ্ছা, তারপর মানে আর ফিমেল চাইল্ড হলে তো মানে সে যখন মানে প্রেগনেন্ট হবে তার জিডিএম হতে পারে। ও আচ্ছা, তার জিডিএম এর চান্স বেশি, তার জিডিএম এর চান্স বেশি, এবং মানে তারও যদি গার্ল চাইল্ড হয় তারও জিডিএম হতে পারে, পিসিওএস হতে পারে। জিডিএমটা সকলের জন্য বলে দাও। জিডিএম মেডিকেল টার্ম, আমরা গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, which is diagnosed for the first time during pregnancy. প্রেগন্যান্সির সময় তার এবং ডায়াবেটিস, মানে বাচ্চা ডেলিভারি হয়ে গেলে সেটা চলে যায়, কিন্তু নেক্সট 10 ইয়ার্স এর মধ্যে মায়ের কিন্তু আবার ডায়াবেটিস হলেও হতে পারে, কাজে রেগুলার স্ক্রিনিং এ থাকতে হবে। হ্যাঁ, এইটাই। আর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে বাচ্চার, বিভিন্ন ধরনের অর্থোপেডিক প্রবলেম হতে পারে বাচ্চার অত ওয়েট বেশির জন্য, আরো প্রচুর প্রবলেম হতে পারে। বাচ্চারা যে আজকাল খুব এই যে পিৎজা, তারপরে এই যে জাঙ্ক ফুড, এই সমস্ত ফ্রাইড ফুড, এই সমস্ত, তারপরে আমাদের এখন সোসাইটিতে ওই বিভিন্ন বিরিয়ানি এসব, সেটার মূলেও মা বাবারা, কারণ এখন বেশিরভাগ ওয়ার্কিং প্যারেন্টস, মাদের অত সময় নেই টিফিন করে দেওয়ার, তারাই মানে এরকম এই কুরকুরে বা এগুলো তারা বাচ্চাদের টিফিনে দিয়ে দেয়, মানে তারাই আর কি হ্যাবিটটা তৈরি করে দেয়। আর একবার এই ফুডগুলো এত টেস্টফুল যে ওটা খেলে আর অন্য খেতে চাইবে না। তারপর বাচ্চাদের টিভি দেখতে দেখতে খাওয়ানো হয়, তখন বাচ্চারা ওই নতুন চিপসের অ্যাড দেখে তখন তারা সেটা বায়না করে, বা ওই
নতুন চিপসের সঙ্গে একটা মানে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিরও হ্যাঁ। প্রচুর রোল আছে এতে। হ্যাঁ, কাজেই সেটাও হয়। তারা ইউটিউব, এখন প্রত্যেক বাচ্চারাতেই স্মার্টফোন, তারা ইউটিউব দেখছে, সেখান থেকেও তারা কিছু ইয়ে করছে, বায়না হেলদি করছে। হ্যাবিটস কিছু খুব একটা গ্রো করছে না, আনহেলদি হ্যাবিটস প্রচুর হ্যাঁ। চলে আসছে। হ্যাঁ, মানে আর খেতে খেতে ওরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আর মা বাবারাও এনকারেজ করছে, মানে খুব একটা আমার মনে হয় মা বাবারাও খুব একটা বোঝে না এই ডায়েট সম্পর্কে। মা বাবাদেরও খুব আইডিয়া নেই, এদেরকেও অ্যাকচুয়ালি সোসাইটিতে এডুকেট করা উচিত। হ্যাঁ, মা তো বাবাদের আমরা তো এডুকেশন তো ইজ অফ আমরা আটমোস্ট তো সেভাবে এডুকেট করি না বা ইয়ে করি না। যাই হোক, তো আমরা দেখো একটা প্রচেষ্টা চালাচ্ছি যে আমাদের মোটো হচ্ছে এই আসল হেলথ যে অর্গানাইজেশন, এদের মোটো হচ্ছে হেল্প ফর হেলদি ওয়ার্ল্ড। তো আমরা পুরো হেলদি ওয়ার্ল্ডের জন্য, আমি হেলথ বলতে অ্যাকচুয়ালি আরও বিগার অ্যাসপেক্টে ব্যাপারটা বুঝি, সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ। তো আমরা তিনটে নিয়েই ডিসকাস করব। আমাদের এনডিএভার হচ্ছে যে আমরা আসল হেলথের মেন যে ফোকাস সেটা হচ্ছে বডি, মাইন্ড অ্যান্ড সোল, দ্যাট ইজ দ্য গোল। তো আমরা যাই হোক ফিজিক্যাল হেলথ নিয়ে আজকে ডিসকাস করলাম। তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি মাঝে মধ্যে আমাদের সাথে যোগ দাও, কারণ আমরা সকলে মিলে এই কাজটা যাতে করতে পারি। আমরা যেন সোসাইটিতে এটা বলতে পারি যে কোনটা হেলদি ফুড কি, হেলদি ডায়েট কি, এক্সারসাইজ কিভাবে করা যায়, হেলদি ব্যাপারটা হেলদি অ্যান্ড ফিজিক্যাল হেলথ কি তাকে যেন বোঝাতে পারি, স্ট্রেস কি করে কমানো যায় সেগুলো যদি আমরা আলোচনা করতে পারি। তারপরে তো আমার নিজস্ব কাজ আছে স্পিরিচুয়াল হেলথের ওপরে, সে কাজটাও আমরা বলবো। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তুমি এসো মাঝে মধ্যে, আমার খুব আনন্দ হলো। আমরা সকলেই আশা করছি উপকৃত হব। তুমি অনেক কষ্ট করে এলে, হ্যাঁ, বারবার আমরা যেন বুঝতে পারি। ধন্যবাদ।